বাইরের জানলার কার্নিশটা ধরে এক দৃষ্টিতে তাকিয়েছিল মেঘলা। বৃষ্টি দেখছিল। শ্রীরামপুরের এই রংছোট বাড়ির একটা অদ্ভুত জাদু আছে। মনের কোণে জমে থাকা সমস্ত অভিমানকে তল ভারী করে সালিশের জন্য জুটিয়ে নিয়ে আসে। আর জানলার এপার থেকে যে সাদা দুলকি চালের স্রোতগুলোর দিক থেকে চোখ ফেরানো যায় না, তার কাছে এসে অভিমানরাও অভিমান ভুলে যায়। ওই কি মেঘলা এক মনে গঙ্গার বুকে ঝরতে থাকা বৃষ্টির ফোঁটাগুলোকে দেখছে। এটাই ওর সবচেয়ে প্রিয় হবে। ওর মায়ের মুখে শুনেছি যেদিনও জন্মেছিল সেটা হবার কথা ছিল শরতের রোদ ঝলমলে একটা দিন, কিন্তু কার উপর অভিমান করে যে আকাশের বুকে নিম্নচাপ ঘনিয়ে এলো অমনি ব্যাস বাবা নাম ঠিক করে ফেললে মেঘলা। আচ্ছা, আসলে ঠিক কার উপর, মানে কাদের উপর অভিমান জমলে মনেরও এমন নিম্নচাপ হয়? এইসব ছাইপাশের হিসেব খুঁজতে খুঁজতে মেঘলার গলা ভেদ করে আপন মনে বেরিয়ে আসতে লাগলো কতগুলো লাইন। তাকে খুব কাছে যেই পাই আমি অমনি বাবা দু চোখে হারা, তাকে দাও ছুঁয়ে দাও একলা আমার নাম। ভিতরে আসতে পারি? কে? ও ও তুমি? এসো। হঠাৎ এসো না, বিরক্ত করলাম? না না, বিরক্ত করবে কেন? আসলে বাইরে এত মুষলধারে বৃষ্টি পড়ছে তো তাই। বসো না, বসো। বাইরের বৃষ্টি, মেঘলার গান, এসব ভেদ করে যে ঘরের এক কোণে রাখা বেতের ঘোরানো চেয়ার টেনে বসল, তার নাম আসমান। নামটা শুনলেই কেমন একটা মেঘলা আকাশের ছবি ভেসে ওঠে চোখের সামনে, তাই না? আসমান মিত্র পেশায় একজন আর্কিটেক্ট। এখন প্রায় 3.5 বছর ধরে ইউকেতেই আছে। আসমান মেঘলাদের বাড়ির ঠিক 3টে বাড়ি পরেই থাকে। ও আসলে থাকতো। লাস্ট 3.5 বছরে পাস্ট টেন্সেই সবাই অভ্যস্ত হয়ে গেছে। তুমি হঠাৎ বৃষ্টি ভিজে আসতে গেলে কেন? আমাকে তো ডেকে পাঠালেই হতো। ফোন করেছিলাম অনেকবার, বেজে গেল, কেউ রিসিভ করলো না দেখে ভাবলাম ও আসলে ফোনটা ঠিক কোথায় রেখেছি। দাঁড়াও, তোদের বাড়িটা ঠিক একই রকমের আছে, কিছুই বদলায়নি দেখছি। ওই লোকটা ঠিক যেমন করে বাড়িটাকে রেখেছিল তেমনটাই আছে এখনো। বল, ওই লোকটা নয়, উনি আমার বাবা, কাকা, জ্যাঠা, পিসি, যা ইচ্ছে হয় বলো, কিন্তু ওই লোকটা বলো না প্লিজ। যাকে এসেছো যখন, তখন নিশ্চয়ই কোনো জরুরি দরকার আছে। বলো কি বলতে চাও। আর তার আগে বলো কি খাবে, চা নাকি? দেখো, কফিটা এই মুহূর্তে ঘরে নেই, তাই অফার করতে পারছি না। আমি একটা জরুরি কথা বলতে এসেছি মেঘলা, সেটা বলেই চলে যাও। জরুরি কথা আমার সঙ্গে, সে আবার আছে নাকি? কী রে, বিড়বিড় করে কী বলছিস? না, ভাবছি আমার সাথে তোমার আবার কী জরুরি কথা থাকতে পারে। আছে মেঘলা, দেখ, এই বাড়িটার এবার একটা গতি করবো ভাবছি। এতদিন তোরা ছিলি, আমার পক্ষে কিছু করা সম্ভব হয়নি, কিন্তু এখন তো আর সেরকম কোনো কারণ নেই। আর তাছাড়া আমি কোনোদিনও ফিরেও আসবো না দেশে, তাই ভাবছিলাম। মেঘলা কোনো কথা বলল না, এক দৃষ্টিতে বাইরের আকাশ দেখছিল। আসমানের কথা শেষ হতেই গোটা ঘরটাতে একটা অদ্ভুত নীরবতার সৃষ্টি হল। বাইরে বিদ্যুতের আওয়াজ তখনও স্পষ্ট। বিক্রি করে দেবে? এত শান্ত চুপ করে থাকা ঘরটায় মেঘলার আওয়াজটা যেন কাজ ভাঙার শব্দ ছিল। আসমানে কোনো কথা বলতে পারছিল না, কোথাও যেন কিছু একটা ভাঙছে, অথচ কি ভাঙছে আর কেনই বা ভাঙছে
সে বুঝে উঠতে পারছে না। হ্যাঁ, সেরকমটাই ভাবছি। দেখ, কারণগুলো তো তোকে বললাম। পার্থদা মানে আমাদের পাড়ার প্রমোটার পার্থদা আমাকে এর আগে দুবার ফোন করেছিল। তখন ব্যাপারটাকে এত সিরিয়াসলি ডিল করিনি। এখন ভাবছি, দেখি, কাল সকালে আসতে বলেছি, কিন্তু আমার মনে হলো তোকে একবার বলা। তাছাড়া মেঘলা, তোর বুটিকটাও আমাদের বাড়ির একতলা সাউথ কর্নার ঘেঁষে। বাড়িটা ভাঙা পড়লে তো। তবে পার্থদার সাথে আমি কথা বলেছি জানিস, নিচের তলায় ওরা গ্যারেজ আর দোকান ঘরের কথাই ভাবছে। সেখানে কিন্তু তোর বুটিকটা, তোমার মনে আছে একদিন ক্লাসের পরীক্ষায় অঙ্কে তুমি ফেল করলে, 7 কিংবা 9। তারপর সারা রাত কেউ তোমায় খুঁজে পেল না। সবাই রাত জেগে বসে আছে, একটু পরে থানায় যাবে মিসিং ডায়েরি লেখাতে। এখানে খোঁজ, সেখানে খোঁজ। একমাত্র আমি জানতাম দক্ষিণের ঘরের বইয়ের আলমারিটার পেছনে তুমি লুকিয়ে আছো। সেদিন ভালো কাকু তোমায় বেল্ট দিয়ে মেরেছিল, অঙ্কে ফেলের জন্য নয়, এরকম কাজের জন্য। আর যদি ওরা দেখতো সেই ছেলে জীবনের অঙ্কে কোনো ভুল করে না, কি খুশি না হতো বলো। তুমি ব্যবস্থা করো, আমি দেখছি। তবে 1 মাসের সময় আমাকে দিন। শিফট করতে কিছুটা সময় তো লাগবেই। আমি কিন্তু একবারও বলিনি মেঘলা কালকেই তুই চলে যাবে। তাছাড়া ওই বাড়িটাতে তোরও যথেষ্ট অধিকার আছে। বাবা, ওই ভদ্রমহিলা সকলেই তোকে ভীষণ ভালোবাসতেন। অধিকার না কবিতা, অধিকার আমার কারোর ওপর নেই, সে আশাও আমি করি না। এই পৃথিবীতে আমার মতো মানুষের সাথে অধিকারের কোনো সম্পর্কই নেই। শুধু কর্তব্যের, আর তার বদলে যদি কিছুটা ভালোবাসা জোটে, তবে সেই আদরের সম্পর্কটুকুই রয়েছে। ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম, জানো তো, এবার বুটিকটা আমায় সরাতে হবে। আফটার অল ওটা তোমার বাড়ি। আসলে বুটিকটা যতটা না আমার ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল তোমার মায়ের। মারা যাওয়ার আগের দিন অব্দিও কাজ করে গেছেন। এখন ওই ঘরে সেলাই মেশিনে আধ ভাঙা সুতো, অর্ডারের কাপড়ের টুকরো, ছড়িয়ে ছিটিয়ে থাকা এত কিছুকে সরাতে একটু তো সময় লাগবেই বলো। ঘর জন্য যেন কাচের টুকরোর মতো কথা ছিটিয়ে পড়ছে। একটু এদিক ওদিক হলেই পায়ে ফুটে যাবে, রক্ত পড়বে, আর আটা যাবে না। তুই বিয়ে করলি না কেন মেঘলা? রজতকে এভাবে একলা এই বাড়িটা, এই ভদ্রমহিলা, সকলকে বুকে আগলে কেন বসে রইলি? কিছু প্রশ্ন এমন হয় জীবনে যার উত্তর ছোট কিন্তু ব্যাখ্যা অন্য। ঠিক ছোটবেলায় সরল অঙ্কের মতো, নামটা সরল, কিন্তু যোগ ভাগ বিয়োগের হিসেব আসলেই বড্ড জটিল। রজতদার সাথেই যে আমার বিয়ে হতে হবে এমন কথা তোমায় কে বলল? রজতদা ভগবানের মতো মানুষ বলুন। ভগবানের কাছে মাথা নিচু করা যায়, নিজেকে সঁপে দেওয়া যায়, কিন্তু সমঝোতা করা যায় না। আর সমঝোতা দিয়ে সংসারও হয় না। আর তাছাড়া আমার বিয়ে করতে ইচ্ছে হয়নি, বুঝলাম। কিন্তু এবার কি করবি? এতদিন তো তবু এখনো তাই করব যা এতদিন করতাম, বাঁচব। আসমান আবারও চুপ করে গেল, মেলাতে পারল না। 3 বছর আগে যে মেঘলাকে সে দেখেছিল তাকে আর খুঁজেই পাওয়া গেল না। সেই মেঘলা ছোটবেলায় কেউ কিছু বলার আগেই যে ঠোঁট উল্টাতো। একবার সরস্বতী পুজোর মেলায় হারিয়ে গিয়ে হঠাৎ আসমানকে দেখতে পেয়ে হাত ধরে সে কি কান্না। মেঘলা তখন ক্লাস 8 আর আসমান 12-এর পরীক্ষা দিয়েছে।
কত স্মৃতি এই দুই বাড়ির আনাজ কানাচুরি ইট কংক্রিট রংচটা প্লাস্টারের নিচে জমে আছে। ট্যাম্পরা দেওয়ালের গায়ে কত অভিমান নোনা হয়ে জমে আছে কে জানে, কে জানে। হয়তো কখন কারো তো ছুটবে, ওরা ছুটতে পারেনি। কি ভাবছো এত? কিছু না। কত কাজ লাগিয়েছিস রে? গন্ধরাজ গাছটা এখনো কত ফুল ফোটে। এই মেঘলা, তোর মনে আছে একদিন ওই গাছটার নিচে আমি আর তুই বসে আছি, আর মনিকাকু আমাদের নিজের লেখা কবিতা পড়ে। কথাটা শেষ হলো না, তার আগেই একটা বাজ পড়ার আওয়াজ এলো, কাছাকাছি হয়তো কোথাও। মেঘলা আসমান, কেউ কথা বলছে না, শুধু তাকিয়ে আছে গন্ধরাজ গাছটার দিকে। আমি দেশ ছেড়ে যেতে চাইনি মেঘলা, আমি ওদের ছেড়েও যেতে চাইনি, আমি তোকেও ছেড়ে যেতে চাইনি। কিন্তু ওরা তোমায় ঠকালো, বাবাকে ঠকালো, তোর মা মনিকে ঠকালো। তোর রাগ হয় না? কেন কেন রে, তোর রাগ কেন হয় না? সেদিন যখন বাবার চিঠিটা হাতে পড়লাম, বিশেষ কর ধরা কাছে পড়ে গঙ্গার ঘাটটাকে কেমন যেন অচেনা লাগছিল। তুই বলি সব ঠিক হয়ে যাবে, হলো না তো, কিচ্ছু ঠিক হলো না। তুইও মিথ্যে বললি। কেন মিথ্যে বললি তুই? কেন? কই, আমি তো তোমায় এখনো মিথ্যে বলিনি। তুই জানিস ওই চিঠিতে কি লেখা ছিল? জানতাম। পরের দিন তোমার পকেট থেকে লুকিয়ে বার করে পড়েছিলাম। ততক্ষণে বাবা নেই, ভালো কাকুও নেই, পোস্টমর্টম রিপোর্ট বেরিয়ে গেছে। আমি শুধু এই গন্ধরাজ গাছটার নিচে দাঁড়িয়ে খুব কেঁদেছিলাম, জানো সেদিন। ওদের জন্য নয়, আমাদের জন্য। গোগোদা, ভালো কাকু মনিকে ভালোবাসত, এই কথা ঠিক। তারা কেউ কাউকে ঠকায়নি। আমার বাবাও মনিকে ভালোবাসত, ঠিক। কিন্তু কাউকে সে ঠকিয়েছে এমন কথা আমি ভাবতেও পারি না। বাবার আর ভালো কাকুর অ্যাক্সিডেন্টে চলে যাওয়ার কিছুদিন পর তুমি তখন সদ্য বিদেশ গেছো। মা আত্মহত্যা করার ঠিক আগে আমার জন্য দুর্বল হাতে একটা চিঠি রেখে গেছিল, জানো। ওটাই আমার এক জীবনের সম্বল। কতবার চিঠিটা পড়ে তোমায় শোনাতে চেয়েছি। প্রথম প্রথম ফোন ধরতে, তারপর ব্যস্ত আছো, আর তারপর ফোনটা ভেজে ভেজে থেমে যেত। ততদিনে বুঝলাম মেয়াদ ফুরিয়েছে, ফোনটা আর কখনো রিসিভড হবে না। ঠোঁটের কোণে নীলচে ব্যথাটা আস্তে আস্তে প্রায় মিলিয়ে গেছে। আর আমি জানতাম মেঘনা মনি সহ্য করতে পারেনি। চায় না, এসব সহ্য করা যায় না। কিন্তু তুই কেন? মেঘলা এক পা দু পা করে এগিয়ে এসে বসার ঘরের টেবিলের ড্রয়ার থেকে একটা চিঠি বার করে আসমানের হাতে দিল। চিঠিটা নিয়ে আসমান বসে রইল, খুলতে পারছে না সে। জীবনের এত বড় লজ্জা, যেখান থেকে সে বারবার পালাতে চেয়েছে, আবার তার সামনে। না, চায় না সে মুখোমুখি হতে, আর পারবে না। তবু দ্বিধায়, ভয়ে, লজ্জায় মোড়ক করল চিঠিটা। মেঘলা, অনেক কথা তোকে আমার বলে যাবার ছিল রে, কিন্তু সামনাসামনি বসলে আমার আর যাওয়া হবে না। ট্রেন এসে গেছে যে, এবার যে যেতে হবে
তবে যাবার আগে তোকে এই কথাগুলো বলে যাওয়া আমার ধর্ম, মা হিসেবে, স্ত্রী হিসেবে, তোদের বন্ধু হিসেবে। গপু যে অর্ধেক সত্যি জেনে বিদেশে চলে গেল, সে তো আসলে পূর্ণ নয়। আমি জানি গপু তোকে সব বলেছে। হ্যাঁ মেঘলা, এই কথা সত্যি। তোর বাবা আর মালাদি দুজন দুজনকে ভালোবাসতেন। তারা চেয়েও ছিলেন একসাথে ঘর বাঁধতে, কিন্তু ভাগ্য তা হতে দেয়নি। তোর বাবার চাকরির খবর আসার আগেই মালাদি আর রাজশেখর তার বিয়ে হয়ে যায় শ্রীরামপুরের এই বাড়িতে। আর তার 1 বছর পর আমার সাথে তোর বাবার। আর 5টা মধ্যবিত্ত বাড়ির গল্প যেমন হয় আর কি। তোর বাবা আমাকে বিয়ের পরের দিন সবটা বলেছিলেন। খুব কেঁদেছিলাম জানিস। তারপর মানুষটার সাথে থাকতে থাকতে বুঝেছিলাম এক জীবন ভালোবাসার মাপ বোঝা বড় জটিল। কার জন্য বেশি, কার জন্য কম, তা কেউ বলতে পারে না। তারপর তুই হলি, ভালোবাসার সংখ্যা বদলালো। আমরা তখন নৈহাটিতে একটা বাসা ভাড়া করে থাকি। হঠাৎ একদিন বিকেলে এক ভদ্রলোক এলেন। প্রথমে চিনতে পারিনি। তোর বাবাকে ডেকে দিতে আলাপ হল। রাজশেখর, গোবর বাবা, সঙ্গে 2 বছরের ছোট্ট বউ। রাজশেখর আমাদেরকে অবাক করে দিয়ে তোর বাবাকে বললেন, সুদর্শন, আমরা পৃথিবীতে ভালোবাসার হিসেব শুধু স্বীকৃতি দিয়ে মাপি, মুহূর্ত দিয়ে নয়। মালা আমার সব বলেছে, সব। আমি বিশ্বাস করি ভালোবাসা ঈশ্বরের দান, আর তাকে ঐশ্বরিক করে রাখা আমাদের কর্তব্য। এক জীবনে অনেক না পাওয়া থেকে যাবে, তাই যতটুকু পারা যায় চলো না আগলে রাখি। তারপর এক প্রকার জোর করেই প্রায় নিয়ে এলো শ্রীরামপুরের এই বাড়িতে। প্রথম সব ওলট পালট লাগতে জানিস। তোর বাবার, আমার, মালাদির, সবার। তারপরে ওই মানুষটা সব ঠিক করে দিল, ম্যাজিশিয়ানের মতো। তোরা বড় হলি চোখের সামনে। নতুন সম্পর্কের স্বপ্ন দেখলাম আমরা 4 জনে। বিশ্বাস কর মেঘলা, আমরা কেউ কাউকে ঠকাইনি। শুধু সবাই সবার জীবনের মাপকাঠিতে সবাইকে ভালোবেসে গেছি। তোর বাবা বোধহয় এতক্ষণে পৌঁছে গেছেন। তাকে ছেড়ে বিয়ের পর 1 রাতও কোথাও কাটাইনি আমি। এমন মানুষকে ছেড়ে থাকা যায় না রে। জীবন অনেক বড় মেঘলা, অনেক। সেখানে সবসময় লাভ, ক্ষতি আর স্বীকৃতির গল্পটা মেলে না। কিন্তু এই পৃথিবীর বুকে আজীবন যা রয়ে যায় তা হলো এক জল টলটলে নদী, ভালোবাসার নদী। ভাসতে পারলে তার অনুভূতি এক, আর ডুবলে আর এক। টুডুকে বলিস, ভালোবাসার কেবলমাত্র একটা সংজ্ঞা হয় না। এক জীবনে একমাত্র অনিত্য, গতি পরিবর্তনশীল শক্তির নাম ভালোবাসা। আবার যদি কখনো দেখা হয়, মুখোমুখি বসবো, আসি। ভালোবাসা, মা। চিঠির লেখাগুলোই নোনা জল করছে, ঝাপসা হয়ে আসছে সব। বাইরে বৃষ্টি ধরে গেছে। জানলার বাইরে শেষ রাতে শেষ পাখিটার ডাক শোনা যাচ্ছে। গন্ধরাজ গাছটা ভিজে চুপচুপে, যেন কেউ আজীবনের কান্না দিয়ে স্নান করিয়েছে তাকে। তবু সারা বাড়ি তার গন্ধ ছড়িয়ে আছে। মেঘলা চেয়ারের হাতল টেনে পাশ ঘেঁষে এসে বসল। আসমানের মাথায় হাত দিয়ে বলল, আমি তোমার মিথ্যে বলিনি। 1 কাপ কফি খাবে?